নমস্কার, খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। দেহ আইসিইউতে রেখে টাকা আদায়ের চেষ্টা, নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল মালদা। কাজের নাম করে মানব পাচার, রেলের অভিযানে এক সপ্তাহে 24 জন নাবালক উদ্ধার। কেটে গিয়েছে 10 দিন, দেশে ফেরার আশায় ছেড়ে দিয়েছেন, অভিজ্ঞতার কথা জানালেন পূর্ণম। কোপাইয়ের তীরে কোরা ভাষাকে বিলুপ্তপ্রায় তকমা ইউনেস্কোর, তৈরি হলো তথ্যচিত্র। সীমান্তবর্তী এলাকা থেকে ফের পিস্তল কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার করা হলো একজনকে। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। এই কয়েকদিন আগেও যেখানে রোগীর পরিজন, চিকিৎসক এবং স্বাস্থ্যায়ন কর্মীদের ভিড় লেগে থাকতো, শনিবার সেই জায়গায় একেবারে শুনশান। কারণ চিকিৎসায় গাফিলতি, প্রতারণার অভিযোগে সরকারি নির্দেশে তালা পড়ে গিয়েছে মালদার কালিয়াচকের 1 নম্বর ব্লকের সুজাপুরের ওই নার্সিংহোমে। এই ঘটনায় নতুন করে মালদার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই। অভিযোগ, আইনের ফাঁক গেলেই বারবার প্রতারণার সুযোগ পেয়ে যায় নার্সিংহোমগুলি, তাই শাস্তি হলেও পরে আবারও সমহিমায় ফিরতে হয় তাদের। এই ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া অনেকটাই সহায়ক হয়ে নড়ে বড়ে সরকারি ব্যবস্থাগুলিতে। সোজাপুরের নার্সিংহোমের কি ঘটনা ঘটেছে আসুন জেনে নিই। দিন কয়েক আগে ওই নার্সিংহোমে একটি রোগী ভর্তি হন। অভিযোগ, পরিবারের অনুমতি না নিয়ে রোগীর গলব্লাডারের অস্ত্রোপচার করা হয়েছিল। সম্ভবত তখনই ওই রোগীর মৃত্যু হয়, কিন্তু রোগীর মৃত্যুর খবর তার পরিবারকে দেওয়া হয়নি। অস্ত্রোপচারের পরে কাউকে রোগীকে দেখতেও দেওয়া হয়নি, উল্টে মৃতদেহ আইসিইউতে রেখে দেওয়া হয়। আর রোগীর পরিবারকে একের পর এক রোগের নমুনা দিয়ে পরীক্ষা করতে থাকা নার্সিংহোমের কর্তৃপক্ষের গতিবিধি দেখে সন্দেহ হয় রোগীর পরিবারের। তারা জেলা প্রশাসনকে অনলাইনে তাদের সন্দেহের কথা জানায়। অভিযোগ পেয়ে ওই নার্সিংহোমে হানা দেয় জেলা প্রশাসনের সার্ভিস লাইন টিম। অভিযোগ, পরিস্থিতির বেগ গতি বুঝে নার্সিংহোমের কর্তৃপক্ষ মৃতদেহকেই সিবিআর দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত ওই সার্ভিস লাইন টিম থাকা 2 জন চিকিৎসক রোগীকে পরীক্ষা করে জানিয়ে দেন অন্তত 5 ঘন্টা আগেই রোগীর মৃত্যু হয়ে গিয়েছে। তবুও তার পরিবারকে কোনো ঘটনাই জানানো হয়নি। কাজের নাম করে নাবালকদের ভিন রাজ্যে পাচারের অভিযোগ। আসানসোলের এক সপ্তাহে 2 অভিযানে মোট 24 জন নাবালককে উদ্ধার করেছে আরপিএফ এবং রেল পুলিশ। অভিযোগ, কাজের নাম করে বিহার থেকে প্রায় 59 জনকে বিভিন্ন রাজ্যে পাচার করা হচ্ছিল। এই মানব পাচার চক্রান্তে 5 জনকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। রেল সূত্রে খবর, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের এই নাবালকদের কাজের নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই জসিডি তাম্বারাম উইকলি সুপারফাস্ট ট্রেনে আরপিএফ এবং জিআরপি রুটিন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় তাদের নজরে পড়ে যান জেনারেল কামরায় বেশ কয়েকজন নাবালক রয়েছে। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের সঙ্গে কোনো অভিভাবকই নেই। এরপরেই সন্দেহ হয় ট্রেন থেকে মোট 24 জন নাবালককে প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়। তাদের সঙ্গে থাকা আধার কার্ড পরীক্ষা করে দেখা হয় 24 জনের মধ্যে 13 জনের বয়স 18 বছরের নিচে। এরপরেই আরপিএফ এবং রেল পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে মোট 11 জন এজেন্ট তাদের চেন্নাই থেকে নিয়ে যাচ্ছিলেন। অতিরিক্ত আয়ের লোভ দেখিয়ে তাদের এই কাজের জন্য উদ্বুদ্ধ করা হয়, যাদের মধ্যে 13 জন নাবালক ছিল বলে স্পষ্ট হয়েছে। তাদের উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়। আপাতত বীরভূমের একটি হোমে তাদের রাখা হয়েছে। একইভাবে এই কয়েকদিন আগেই 35 জনের একটি দলকে ট্রেন থেকে আটক করে রেল পুলিশ, যাদের মধ্যে 11 জন নাবালক ছিল। ওদের কাজ ও অতিরিক্ত আয়ের লোভ দেখিয়ে আসানসোল থেকে বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নিয়ে রেল পুলিশ একাধিকবার আধিকারিকদের বলেন, হোমে ওই নাবালকদের জিজ্ঞাসাবাদ করে বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু করানোর জন্য। আমরা মানব পাচার আটকাতেই সতর্ক হয়েছি। এই সমস্ত নাবালকদের বাড়ি বিহার, জুম্মাই, মুঙ্গে, বাক এবং ঝাড়খণ্ডগুলির বিভিন্ন ধরনের এলাকায় বলে জানা গিয়েছে। তাদের পরিবারের অবস্থা ভালো নয়। চেন্নাই থাকা, খাওয়া সহ বিভিন্ন অতিরিক্ত আয়ের লোভ দেখিয়েই তাদেরকে নিয়ে আসা হয়। সেখানে নিয়ে গিয়ে নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়। বিনিময়ে বড় অঙ্কের কমিশন নেয় এজেন্টরা। নাবালকদের এই পাচার রুখতেই সচেষ্টা রয়েছে আরপিএফ এবং জিআরপি।
দেশে ফেরার আশা ছেড়ে দিয়েছেন, অবশেষে ঘরে ফিরতে পেরে স্বস্তি পেয়েছেন তিনি। রিসরাই পরিবারের সকলের মধ্যে ফিরে আসলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। গত 23শে এপ্রিল ভুলবশত কাঁটাতারের ওপারে পৌঁছে যান পূর্ণম। সেখানে পাকিস্তানের রেঞ্জার্সরা তাদের হাতে ধরা পড়ে যান তিনি। তারপরে দীর্ঘদিন ধরে অর্থাৎ 22 দিন ধরে সেখানে বন্দী ছিলেন তিনি। অবশেষে 14ই মে দেশে ফিরেছেন পূর্ণম। 23শে মে হুগলির রিসরায় বাড়িতে ফেরেন তিনি। রাত 9টা 10 মিনিটে বাড়িতে ফেরেন তিনি। ছেলেকে পেয়ে আবেগের চোখে জল আসে মা এবং বাবা। ছোট্ট ছেলে আরব এবং বাবাকে পাশে বসিয়ে শনিবার নিজের অভিজ্ঞতার বক্তব্য পূর্ণিমা তুলে ধরে। তিনি বলেন, 10 দিন বন্দি থাকার পরে দেশে ফিরে আসার আমি ছেড়েই দিয়েছিলাম। আমাদের চাকরিতে পাকিস্তান চলে গেলে দেশে ফেরার বিষয়ে একটা আশঙ্কা তৈরি হয়। আমার মনেও এই ভয়টাই কাজ করছিল। পহেলগাঁও হামলার ঘটনার পরে ভয় আরও বেড়ে গিয়েছিল। পূর্ণমের দেশে ফেরার জন্য ঈশ্বরের ওপরে ভরসা ছিল স্ত্রী রজনীর। স্বামীর মঙ্গল কামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন ক্রমাগত। তার সঙ্গে পূর্ণমের ঘরে ফেরার আশায় প্রার্থনা করছেন দেশবাসীরাও। সেই প্রসঙ্গে বিএসএফ জওয়ান বলেন, সকলের প্রার্থনায় আমি বাড়ি ফিরে এসেছি। আমি পাকিস্তানে বন্দী থাকাকালীন বাড়িতে কি হয়েছে, স্ত্রী, মা, বাবা, ছেলে কেমন আছেন, তারা কি করছেন, কোনো খবরই আমার কাছে পৌঁছয়নি। আমি জানতাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ করেছেন। তবে যা হয়েছে ভালো হয়েছে। পূর্ণমের ওপরে শারীরিক অত্যাচার করেননি পাকিস্তানি, এমনটাই জানিয়েছেন স্ত্রী রজনী সাউ। তবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আপাতত সেই সমস্ত বিষয়ে আলোচনা করতে চান না পূর্ণম। কিছুদিন বিশ্রামের পর ফের আবার কাজে ফিরবেন তিনি। পূর্ণমের কথায়, বাহিনীতে আমাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় তাতে ভয়ের কোনো জায়গা নেই। স্বামীকে ঘরে ফেরানোর পরে দীর্ঘ লড়াই করে গিয়েছেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। শুক্রবার স্বামী বাড়ি ফেরার পরই বারবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সারা রাত তাদের অনিদ্রায় কেটেছে। রজনী বলেন, 22 দিন কিভাবে কাটলো তা বলতে পারবো না। উনি বাড়ি ফিরতে পারবেন কি না এইভাবে হতাশ হয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারেনি। তবে ওনাকে শারীরিকভাবে নির্যাতন না করা হলেও মানসিক নির্যাতন করা হয়েছে। তার পোশাক বদলে দেওয়া হয়েছিল। প্রতি ঘন্টায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা, একটি করে শব্দ। তেমনই একটি হলো কোরা ভাষা। তাই একে বিলুপ্তপ্রায় ভাষা হিসেবে চিহ্নিত করেছে ইউনেস্কো। বোলপুরে কোপাই নদীর তীরে কোরা জনজাতির বসবাস, আর তাদের বলন হলো কোরা ভাষা। ইটিভি ভারত কোপাইয়ের তীরে এই জনজাতি মানুষজনের কাছে পৌঁছে গিয়েছে। তারা জানিয়েছে এই ভাষার কোনো হরফ বা লিপি নেই। পাশাপাশি তাদের নতুন প্রজন্ম বাংলা ভাষাতেই পড়াশোনা করে। ফলে চর্চার অভাবে নিশ্চিতভাবে অস্বস্তি বিপন্ন হয়ে গিয়েছে এই ভাষা। সদ্য এই ভাষা নিয়ে একটি স্বল্প দীর্ঘ তথ্যচিত্র নির্মাণ করেছে পরিচালক অভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং তার সহযোগীরা। গোট ফিশ স্নেক প্যারো নামের এই তথ্যচিত্র স্থান পেয়েছে কানাডার ডাস্কা ফিল্ম ফেস্টিভ্যালে, যেখানে বলা হয়েছে কোরা জনজাতি একজন প্রবীণ মানুষ প্রয়াত হলো, তার সঙ্গে বিপুল্য হয় বেশ কয়েকটি শব্দ। তথ্যচিত্র পরিচালক অভ্রদীপ গঙ্গোপাধ্যায় বলেছেন, এই তথ্যচিত্র বানানোর আমাদের মূল উদ্দেশ্য হলো হারিয়ে যেতে বসা এই কোরা ভাষাকে বাঁচানো, এই সংস্কৃতিকে বাঁচানো। আমরা গ্রামের কোরা জনজাতি ছেলে মেয়েদের নিয়ে কাজ করেছি। আমরা খুশি আমাদের তথ্যচিত্র কানাডায় প্রদর্শিত হয়েছে। সরকারি প্রশিক্ষণ অনুযায়ী এই মুহূর্তে বাংলা অর্থাৎ ভারতে প্রায় 197টি বিলুপ্তপ্রায় ভাষা আর 5টি ভাষা সম্পূর্ণভাবে বিলুপ্ত। ইউনেস্কো চিহ্নিত করা বিলুপ্তপ্রায় ভাষাগুলির মধ্যে অন্যতম এই কোরা ভাষা। এই ভাষা আরও কয়েকটি নাম হলো কোরালি, কোডা, কোরে প্রভৃতি। পশ্চিমবঙ্গের বীরভূমে, পশ্চিম মেদিনীপুরে এবং বাঁকুড়া জেলায় গুটিকতকভাবে পাড়ায় এই জনজাতি বসবাস করছে। এছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে বেশ কয়েকটি পাড়ায় কোরা জনজাতি রয়েছে। এমনকি বাংলাদেশেও অল্প সংখ্যক এই জনজাতির মানুষ বসবাস করেন। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী এলাকায় দেশি পিস্তল এবং 7 রাউন্ডের কার্তুজ সহ গ্রেপ্তার হয় এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তবর্তী থানা এলাকা থেকে দেশি পিস্তল এবং বেশ কয়েকটি রাউন্ড গুলি সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন পুলিশ। অভিযুক্তের নাম দেবব্রত সরকার। শনিবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার বেলতলা পাড়ার এলাকায় ঘটে থাকে বলেই জানা গিয়েছে। মূলত ধানতলা থানায় এলাকা থেকে প্রায় প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পুলিশের জালে ধরা পড়ছে বলেই খবর।
এই ধরনের মন্তব্যে তদন্ত নেমে বড় সাফল্য পেল বলেই দাবি জানিয়েছেন পুলিশের কাছে দীর্ঘদিন ধরে গোপন সূত্রে খবর ছিল দেবব্রত সরকার নামের ওই ব্যক্তির কাছে দেশি পিস্তল এবং বেশ কয়েকটি রাউন্ড গুলি মজুত রাখা রয়েছে। সেই সূত্রে মারফত খবর শুক্রবার অভিযুক্তের বাড়িতে গিয়েই হানা দিয়েছেন ধানতলা থানার পুলিশ। বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই একটি দেশি পিস্তল সহ 7টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে থানায় নিয়ে আসেন পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসা করার পরে গ্রেপ্তার করেছেন তাদের। এই দিন তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। গোপন সূত্রে খবর পেয়ে তারা হানা দিয়েছিল তার বাড়িতে। প্রশাসন সূত্রে খবর, ওই দেশি পিস্তল এবং গুলি কোথা থেকে এসেছেন, কী কারণেই বা সেই গুলিগুলি মজুত রাখা হয়েছিল তা জানার জন্য অভিযুক্তকে নিজেদের হেফাজতে দেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি এই অস্ত্র চক্রান্তের সঙ্গে বড় কোনো চক্রান্ত জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।